হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে বায়ুমণ্ডলের একটা উপাদান জলপ্রবাহ বা জলধারা বা জলের সরণ, যেটাকে ইংলিশে বলছে রান অফ, এই রান অফ সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো বুঝতে পারবে। তা দেখো, প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে রান অফ বা জলপ্রবাহ জিনিসটা কী। তাহলে জলপ্রবাহ মানে আমাদের জল বা বৃষ্টি হওয়ার পরে যে প্রবাহ, ভূমির উপরে যে প্রবাহ, সেইটিকেই বলছে তোমার জলপ্রবাহ। দেখো, অধঃক্ষেপণের পর রোধন, বাষ্পীভবন, চোয়ানো, আত্মভূতকরণ প্রভৃতি প্রক্রিয়ার প্রারম্ভিক অপচয়ের পর যে জল পৃথিবীতে পৃষ্ঠ প্রবাহ, উপপৃষ্ঠ প্রবাহ ও ভিত্তি প্রবাহ রূপে ভূমির ঢাল অনুসারে নিষ্কাশিত হয় তাকে জলপ্রবাহ, জলধারা, জলসরণ বা রান অফ বলে। তাহলে যে পরিমাণ জল তোমার ওই অধঃক্ষেপণের পর তোমার ওই বাষ্পীভবনের জন্য কিছুটা গেল, রোধনের জন্য কিছুটা গেল, মানে বাধা পেয়ে কিছুটা, চোয়ানো মানে ইনফিল্ট্রেশন এবং আত্মভূতকরণ প্রভৃতি প্রক্রিয়ার পর যে জলটা বেঁচে থাকছে, যেটা ভূমির উপরে প্রবাহিত হচ্ছে ঢাল অনুসারে, সেই জিনিসটাকেই বলছে তোমার জলের প্রবাহ বা জলধারা বা জলের সরণ। তো তাহলে এই দেখো, এই যে তোমার জলপ্রবাহ হচ্ছে, এই জলপ্রবাহের বৈশিষ্ট্যগুলি কী কী? দেখো, জলচক্রের অন্যতম মাধ্যম হচ্ছে তোমার এই জলপ্রবাহ। মাধ্যাকর্ষণ শক্তি এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই যে জলটা প্রবাহিত হয়, এটা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু উপরের থেকে নিচের দিকে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়। এই প্রক্রিয়ার প্রধান 3 ভাগে বিভক্ত। তারপর দেখো, রান অফ প্রক্রিয়াটি রিভার ডিসচার্জ প্রক্রিয়াটির সঙ্গে সম্পর্কিত। রিভার ডিসচার্জ মানে রিভারটাকে যে ডিসচার্জ করে সেটার সঙ্গেও সম্পর্কিত। বৃষ্টির পর চোয়ানো ও ইভ্যাপোরেশন বাদ দিলে যে পরিমাণ জল থাকে তা রান অফ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাবিত হয়। প্রবাহ মূলত 4টি বিষয়ের উপর নির্ভর করে। কি কি? বৃষ্টিপাতের পরিমাণ, শিলার প্রবেশতা, স্বাভাবিক উদ্ভিদের বিন্যাস এবং ভূমির ঢাল। এই 4টি বিষয়ের উপরে তোমার নির্ভর করে। আর কি বলছে? এর গতি প্রকৃতি অনুসরণ করেই সমুদ্রের জলরাশির প্রত্যাবর্তন ঘটে, তাই জলচক্রে এর ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই হচ্ছে তোমার রান অফ বা জলপ্রবাহ। এবার দেখো, জলপ্রবাহের শ্রেণীবিভাগ, অর্থাৎ আমরা এই যে জলপ্রবাহ সম্পর্কে জানছি, এই জলপ্রবাহটাকে কয়টা ভাগে ভাগ করা হয় সেই জিনিসটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যে এই যে জলপ্রবাহ আছে, কত রকমের জলপ্রবাহ মোটামুটি আমরা তাদের প্রকৃতি অনুসারে ভাগ করতে পারি, সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো, জলপ্রবাহ যেটা আছে, এই জলপ্রবাহটাকে 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার পৃষ্ঠপ্রবাহ, একটা হচ্ছে অভ্যন্তরস্থ প্রবাহ এবং একটা হচ্ছে তোমার ভিত্তি প্রবাহ। এই 3 রকমের প্রবাহ কিন্তু তোমার দেখতে পাওয়া যায়। এবার পৃষ্ঠপ্রবাহ কোনটাকে বলছে? বলছে বিভিন্ন অধঃক্ষেপণের মাধ্যমে প্রাপ্ত জল যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূমির ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির টানে পাতলা আস্তরণের আকারে গড়িয়ে যায়, তাকে পৃষ্ঠপ্রবাহ বা সারফেস রান অফ, ইংলিশে বলছে সারফেস রান অফ। এর বৈশিষ্ট্য কী কী? বলছে অধঃক্ষেপণ যখন কোনো খাত বা জলাশয়ের উপর বর্ষিত হয় তখন তাকে খাত অধঃক্ষেপণ বলে। এরূপ খাত থেকে যে পৃষ্ঠপ্রবাহের সৃষ্টি হয় তাকে খাত প্রবাহ বা চ্যানেল ফ্লো বলে। এগুলি খুব ধীরে প্রবাহিত হয়, কোনো নদীতে গিয়ে মিলিত হয়। 2 কি? ছোট ছোট পৃষ্ঠপ্রবাহ মিলিত হয়ে যখন বড় আকার ধারণ করে তখন তাকে অববাহিকার নির্গমন বা ক্যাচম্যান আউটলেট বলে। 3 কি? পৃষ্ঠপ্রবাহের প্রধান উৎস হচ্ছে বৃষ্টির জল হলেও বরফ গলা বা তুষার গলা জল থেকেও এই প্রবাহ সৃষ্টি হয়। 5 কি? খাত প্রবাহের পরিবর্তে যখন পাতলা চাদরের মতো পৃষ্ঠপ্রবাহ ঘটে তখন তাকে পাত প্রবাহ বা সিট ফ্লো বলা হয়। এটা কোথায় দেখা যায় বা সংগঠিত স্থান? বলছে পৃষ্ঠপ্রবাহ বেশি দেখা যায় উপমরু অঞ্চলে, কারণ এই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ কম থাকায় চোয়ানো বা ইনফিল্টারেশন পরিমাণ কম হয়। অন্যদিকে আর্দ্র নাতিশীতোষ্ণ এবং আর্দ্র অঞ্চলে পৃষ্ঠপ্রবাহের পরিমাণ অনেক কম। এবার দেখো, এই ছবিটা তোমরা দিতে পারো, দেখতে পাচ্ছি এখানে ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে। এই ছবিটা, অর্থাৎ এখানে বৃষ্টিপাত হচ্ছে এবং তোমার বাষ্পীয় প্রচ্ছেদন, অধঃক্ষেপণের পরে যে জলটা তোমার দেখো ভিত্তিপ্রস্থ প্রবাহ তোমার যে বয়ে যাচ্ছে, এটাকে বলছে তোমার পৃষ্ঠ প্রবাহ। এরপর দেখো, এটা গেল তাহলে পৃষ্ঠপ্রবাহ। তারপরে কি আছে? অভ্যন্তরস্থ প্রবাহ। তাহলে অভ্যন্তরস্থ প্রবাহ কোনটাকে বলছে? অভ্যন্তরস্থ প্রবাহ বা অন্তঃ জলপ্রবাহ, সাব সারফেস রান অফ অর থ্রো ফ্লো। তাহলে থ্রো ফ্লো কোনটাকে বলছে? বলছে অধঃক্ষেপণের জল যখন ভূপৃষ্ঠের উপরিস্তরকে সম্পৃক্ত করে অনুশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে নিচের স্তরে প্রবেশ করে তখন ওই জলকে অনুপ্রবিষ্ট জল বলে। অর্থাৎ যে পরিমাণ জল তোমার নিচের দিকে চলে আসছে সেটিকে বলছে অনুপ্রবিষ্ট জল। এই জল নিচের স্তর পরিপৃক্ত হয়ে পড়লে স্তরের ঢাল অনুসারে প্রায় আনুভূমিকভাবে জলের যে সরণ ঘটতে থাকে তাকে অভ্যন্তরস্থ বা অন্তঃ জলপ্রবাহ বলা হয়। বৈশিষ্ট্য কি? এই প্রবাহ অত্যন্ত ধীরগতিতে সম্পন্ন হয় এবং তাই এই জল নদী বা সমুদ্রে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। সাধারণত প্রতি ঘন্টায় এই প্রবাহ 20 থেকে 30 সেন্টিমিটার। ঠিক আছে?
2 নম্বর কি, এই জল যখন শিলার ফাটলের মধ্য দিয়ে নির্গত হয় তখন তাকে প্রস্রবণ বা স্প্রিং, আমরা যেটাকে ঝর্ণা বলি, বুঝতে পেরেছ? তাহলে ঝর্ণা হচ্ছে এই অভ্যন্তরস্থ প্রবাহের একটা নিদর্শন। তারপর 3 নম্বর কি, অববাহিকার আয়তন এবং ভূতাত্ত্বিক গঠনের উপর এই জলপ্রবাহের পরিমাণ নির্ভর করে। আর কি বলছে, অভ্যন্তরের প্রবাহ জলপ্রবাহকে ইন্টারফ্লো, থ্রু ফ্লো বা স্টর্ম সিপেজ প্রভৃতি বিভিন্ন নামে তোমার অভিহিত করা হয়। আর 5 নম্বর, কাস্ট ভূমিরূপ গঠনে এই জল বিশেষ ভূমিকা নেয়। তাহলে আর এটা কোন স্থানে দেখতে পাওয়া যায়, বলছে এই প্রবাহ বেশি দেখা যায় আর্দ্র অঞ্চলে। এই রূপ প্রবাহে মৃত্তিকাস্থিত জলপ্রবাহের পরিমাণ পৃষ্ঠ প্রবাহের তুলনায় কম হয়। তাহলে মানে যখন তোমার মাটিটা জলটা যখন নিচের দিকে চলে আসে তখনই কিন্তু এটা বেশি দেখতে পাওয়া যায়, অর্থাৎ পৃষ্ঠ প্রবাহটা কম হয় বলে কিন্তু অভ্যন্তরস্থ প্রবাহটা বেশি দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল 2 নাম্বার। এবার লাস্ট 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ভিত্তি প্রবাহ বা বেস রান অফ। এটা কোনটাকে বলছে, বলছে ভূপৃষ্ঠের নিচে অনুপ্রবেশকারী জল যখন প্রবেশ স্তরের মধ্য দিয়ে চুয়ানো বা অনুশ্রবণ প্রক্রিয়ায় ভৌমজল ভাণ্ডারে গিয়ে পৌঁছায় তখন এর নিচে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় জলের অনুপ্রবেশ বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় ভৌমজল ভাণ্ডারে জলের পরিমাণ বাড়তে থাকলে সঞ্চিত জলের একটি অংশ এই অপ্রবেশ্য ভিত্তি শিলার ঢাল বরাবর প্রবাহিত হতে থাকে। একে ভিত্তি প্রবাহ বলা হয়। বৈশিষ্ট্য কি, বলছে ভিত্তি প্রবাহ অত্যন্ত জটিল প্রক্রিয়ায় ধীর গতিতে সম্পন্ন হয়। 2, ভিত্তি প্রবাহের জল নদীর সঙ্গে মিলিত হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগে। 3 নাম্বার কি, ঝর্ণা নদী ছাড়াও কোথাও কোথাও এই জল কূপের মাধ্যমে বেরিয়ে আসে, ওই আর্টেজিও কূপ যেটা বলছে। তারপরে 4 নাম্বার কি, শুষ্ক অঞ্চলে অধিক বাষ্পীভবনের কারণে এই জল নিম্ন শিলাস্তর হতে উপরের দিকে উঠে আসে, নদী প্রবাহের ধারাকে অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে। তাহলে এই হচ্ছে তোমার বৈশিষ্ট্য। আর কোথায় এটা দেখা যায়, এই প্রবাহ সাধারণত শুষ্ক অঞ্চলে এবং শুষ্ক ঋতুতে বেশি দেখা যায়। এটি বেস ফ্লো নামেও পরিচিত। তাহলে এই গেল তোমার 3 রকমের প্রবাহ। এরপরে আমাদেরকে কোন জিনিসটা জানতে হবে, এরপরে দেখো আছে যে প্রত্যক্ষ জলপ্রবাহ কোনটাকে বলে। তাহলে দেখো আমরা এই যে তোমার প্রবাহগুলো সম্পর্কে জানলাম, এই প্রবাহতে কিন্তু প্রত্যক্ষ প্রবাহটা নেই। প্রত্যক্ষ প্রবাহ কোনটাকে বলছে, প্রত্যক্ষ প্রবাহ মানে হচ্ছে সরাসরি যে প্রবাহ, যেমন ধরো বৃষ্টি হলো তো তোমার সরাসরি ধরো নদীতে যে বৃষ্টিটা হচ্ছে, সেটাকে বলছে তোমার প্রত্যক্ষ প্রবাহ। দেখো কি বলছে, বলছে যে অধঃক্ষেপণের সময় কিংবা তুষার গলা জলের ক্ষেত্রে কিছুটা জল প্রবাহের মাধ্যমে তৎক্ষণাৎ নদীতে বা হ্রদে গিয়ে পড়ে, এরূপ প্রবাহকে প্রত্যক্ষ প্রবাহ বলে। বৈশিষ্ট্য কি, বৃষ্টি এবং ভূমির ঢাল উভয়েই বেশি হলে প্রত্যক্ষ জলপ্রবাহ বেশি হয়। 2 হচ্ছে প্রত্যক্ষ জলপ্রবাহের জল বাষ্পীভূত হওয়ার তেমন সুযোগ পায় না। 3 হচ্ছে সুউচ্চ পার্বত্য অঞ্চলে বরফ গলা জলের অধিকাংশই প্রবাহে অংশগ্রহণ করে। 4 হচ্ছে সর্বোপরি প্রত্যক্ষ প্রবাহ পৃষ্ঠ প্রবাহের একটি রূপ মাত্র। তাহলে পৃষ্ঠ প্রবাহ যেটা আছে তারই কিন্তু একটা রূপ হচ্ছে তোমার প্রত্যক্ষ প্রবাহ। এরপর দেখো আছে জলের অনুপ্রবেশ বা ইনফিল্টারেশন কোনটাকে বলে। আমরা ইনফিল্টারেশন সম্পর্কে পড়লাম যে বৃষ্টির জল যেটুকু তোমার ইনফিল্টারেশন, ইভাপোরেশন, বাধা এর ফলে যেটা থাকে সেটাকে প্রবাহ বলে। তাহলে ইনফিল্টারেশন জিনিসটা কি, বা চুয়ানো কথাটা আমরা বলি, চুয়ানো জিনিসটা কি। তাহলে দেখো বলছে বৃষ্টিপাত বা তুষার গলা জল যে প্রক্রিয়ায় মাটির প্রবেশ স্তরের মধ্য দিয়ে ভূত্বকের অভ্যন্তরে প্রবেশ করে, ঠিক আছে, তাকে বলছে জলের অনুপ্রবেশ বা চুয়ানো বা অনুশ্রাবণ। এর বৈশিষ্ট্য কি, বলছে দীর্ঘ শুষ্ক ঋতুর পর বর্ষার শুরুতে অনুপ্রবেশের হার বেশি হয়, তার কারণ তোমার তখন মাটিটা শুকানো থাকে। 2 হচ্ছে বৃষ্টি অবিরত চলতে থাকলে অনুপ্রবেশের হার কমে যায়। 3 হচ্ছে এর ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে। 4 হচ্ছে ভূপৃষ্ঠ প্রবাহ ও ভৌমজল প্রবাহের মধ্যে ভারসাম্য বজায় রাখে। 5 হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই মাটিতে জল অনুপ্রবেশ করে। এবং এই ছবিটা তোমরা দিতে পারো তোমার জল অনুপ্রবেশ বা ইনফিল্টারেশন এর ছবি হিসাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখো যে বৃষ্টিটা হচ্ছে তো তোমার নিচের দিকে দেখো যে জলটা চুইয়ে যাচ্ছে, সেটাকেই বলছে অনুপ্রবেশ, ঠিক আছে। অনুপ্রবেশ থেকে তোমার অনুপ্রবাহের সৃষ্টি হয়। চুয়ানোর ফলে যে জলটা তোমার মাটির নিচের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেটাকে বলছে অনুপ্রবাহ। এই দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, অনুপ্রবাহ এবং অনুপ্রবেশ এই দুটো জিনিসই কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে জলপ্রবাহের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো। তাহলে আমরা দেখো এই যে জলপ্রবাহ বা রান অফ সম্পর্কে যে জানলাম, এইগুলোকে কোন কোন বিষয় নিয়ন্ত্রিত করে, অর্থাৎ তোমার কোন কোন বিষয়ের দ্বারা এটা বেশি বা কম হয়। সব অঞ্চলে কিন্তু এই জলের প্রবাহটা সমান হয় না, তো সেই কোন কোন উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাকে এখানে বলছে। তাহলে দেখা গেলো 4টে বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রথমে হচ্ছে জলবায়ু বিষয়ক,
ভূপ্রকৃতিগত বিষয়ক, অনুশ্রাবণ, বনভূমি এবং মানুষের ভূমির ব্যবহার, এই যে তোমার 5টা নিয়ন্ত্রক আছে, এই 5টা উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে জলবায়ুগত বিষয়ক মানে প্রথমে আছে তোমার বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টিপাত কম বেশি হলে তোমার নিয়ন্ত্রিত হয়। তুষারপাতও তাই। সূর্যালোক মানে সূর্যালোক যদি বেশি হয় তাহলে বাষ্পীভবন বেশি হবে, মাটির শুষ্ক বেশি হবে, যার জন্য তোমার পৃষ্ঠপ্রবাহ তোমার এটার উপরে নির্ভর করবে। বাষ্পীভবন যেটা তোমার অত্যধিক তাপের জন্য হয়ে থাকে। বরফ গলা জল এবং বায়ুর গতিপথ, এতগুলো বিষয়ের দ্বারা তোমার নিয়ন্ত্রিত হয়ে থাকে। ভূপ্রকৃতিগত বিষয় কি? শিলার প্রকৃতি, অর্থাৎ প্রবেশ্য অপ্রবেশ্য এই সমস্ত। ভূমিভাগের ঢাল কম বা বেশি, বেশি হলে তোমার পৃষ্ঠপ্রবাহ বেশি হলে, কম হলে কম হবে। ভূমির ঢাল, ভূমিভাগের গঠন মানে এখানে হচ্ছে প্রবেশ্য অপ্রবেশ্য এটাকে বলছে। ভূমিভাগের ঢাল কম বেশি। এবার দেখো ভূমির উচ্চতা, অর্থাৎ উচ্চতা বেশি হলে তোমার ঢাল বেশি হবে, আর উচ্চতা কম হলে তোমার ঢাল কম হবে। আবহবিকারের আকার এবং আয়তন, অর্থাৎ আবহবিকার যেটা হচ্ছে কোন স্কেলে হচ্ছে, রিল এবং গাড়ির অবস্থান, ভূমিরূপ, এতগুলো বিষয়ের উপর নির্ভর করে। আর অনুশ্রাবণ মানে ওই ইনফিল্টারেশন যেটাকে বলছে, সেটা হচ্ছে অনুশ্রাবণ যে পরিমাণে হবে। তারপর দেখো বনভূমির অবস্থান আর বাষ্পীয় প্রচ্ছেদন, এতগুলি। এবার সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে তোমার মানুষের ভূমির ব্যবহার। মানুষের ভূমির ব্যবহারের উপর কি? দেখো বৃক্ষছেদন বেশি হলে তোমার মৃত্তিকা ক্ষয় বেশি হবে, মৃত্তিকা ক্ষয় বেশি হলে তোমার অনুশ্রাবণটাও কিন্তু সেরকম তারা নিয়ন্ত্রিত হবে, যার জন্য মৃত্তিকা ক্ষয় বাড়বে। অরণ্য ছেদন, তারপরে তোমার ভূমি কর্ষণ মানে মাটি কোড়া, পশুচারণ, নগরায়ন এবং শিল্পায়ন, খনি খনন, বাঁধ নির্মাণ এবং সেচ ব্যবস্থা। তাহলে এতগুলো বিষয়ের উপরে কিন্তু তোমার এই পৃষ্ঠপ্রবাহটা তোমার নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে এবার দেখো এটার উপরে বেশ করে তোমার প্রত্যেকটা জিনিসকে যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমেই তোমার বলছে বৃষ্টিপাতের সমগ্র পৃথিবীতে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার 20% পৃষ্ঠপ্রবাহের অন্তর্গত। তবে এই সংখ্যা তত্ত্বটি ধ্রুবক নয়। বৃষ্টিপাতের কতটা পৃষ্ঠপ্রবাহের অন্তর্গত হবে তা কিন্তু কতগুলি বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর? প্রথম হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের স্থায়িত্ব, বৃষ্টিপাতের প্রগাঢ়তা, বৃষ্টিপাতের পর্ব এবং বৃষ্টিপাতের সাংগঠনিক বাৎসরিক বন্টন, এতগুলো বিষয়ের উপর নির্ভর করে। তুষারপাত কোনটাকে বলছে? যে নাতিশীতোষ্ণ এবং মেরুদেশীয় অঞ্চল কিংবা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারপাত বেশি হয়। এই তুষার মৃত্তিকার জল শোষণ ক্ষমতা কমিয়ে দেয়, তাই তুষারপাতের পর যদি বৃষ্টিপাত হয় তাহলে পৃষ্ঠপ্রবাহের পরিমাণ বেড়ে যায়। সূর্যালোক বলছে পৃষ্ঠপ্রবাহের উপর সূর্যালোক বা উষ্ণতার প্রভাব সরাসরি বোঝা যায় বাষ্পীভবনের পরিমাণ থেকে। সূর্যকিরণ যত প্রখর হয় ততই বাষ্পীভবনের মাত্রা বাড়তে থাকে। তাই যে সব অঞ্চলে সূর্যরশ্মির তাপীয় ফল বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণও বেশি। অধিক জলভাগযুক্ত অঞ্চলে এর ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে এবং পৃষ্ঠপ্রবাহ বৃদ্ধি পায়। তার কম জলভাগযুক্ত শুষ্ক অঞ্চলে পৃষ্ঠপ্রবাহের পরিমাণ হ্রাস পায়। এরপর দেখো বাষ্পীভবন বলছে অধঃক্ষেপণের সঙ্গে পৃষ্ঠপ্রবাহের যে সম্পর্ক তা মূলত বাষ্পীভবনের উপরে নির্ভরশীল। যে সকল অঞ্চল মহাদেশ বাষ্পীভবনের পরিমাণ বেশি সেখানে পৃষ্ঠপ্রবাহের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। এবার দেখো বরফ গলা জল, অর্থাৎ বরফের উপস্থিতি পৃষ্ঠপ্রবাহের পরিমাণ হ্রাস করলেও এই বরফ যখন গলতে থাকে তখন সেই জলপ্রবাহের মাত্রা বাড়িয়ে দেয়। উচ্চ অক্ষাংশে বা উচ্চ পার্বত্য অঞ্চলে গ্রীষ্মের প্রখরতা বাড়তে থাকলে বরফ গলতে থাকে, জলপ্রবাহও বাড়তে থাকে। এবার দেখো বায়ুর গতিপথ বলছে যে উষ্ণ আর্দ্র বায়ুর গতিপথের অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের দরুন জলপ্রবাহ বৃদ্ধি পায়। আবার শীতল শুষ্ক বায়ুর গতিপথে অবস্থিত অঞ্চলগুলি বৃষ্টিপাতের অভাব, জলপ্রবাহ কম হয়। অনেক সময় পৃষ্ঠপ্রবাহের অনুকূল দিকে ঝড়ের অগ্রগতি থাকলে প্রবাহের মাত্রা বেড়ে যায়, আবার প্রতিকূল বায়ু প্রবাহিত হলে মাত্রা কিন্তু কমে যায়। তাহলে এই গেল তোমার জলবায়ুগত বিষয়। এবার ভূপ্রকৃতিগত বিষয়, প্রথমে আছে তোমার শিলার প্রকৃতি। তাহলে ভূত্বক গঠনকারী শিলার প্রকৃতি ভূপৃষ্ঠ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। যেমন শিলার প্রবেশ্যতা, অর্থাৎ শিলাস্তর প্রবেশ্য হলে জল শোধনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলস্বরূপ পৃষ্ঠপ্রবাহের পরিমাণ কিন্তু হ্রাস পায়। তারপরে দেখো শিলার ফাটল বা দারণ বলছে শিলা ফাটল বা দারণ যুক্ত হলে জল সহজেই তার মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে, ফলে পৃষ্ঠপ্রবাহের পরিমাণ স্বাভাবিকভাবেই হ্রাস পায়। তারপরে দেখো সছিদ্রতা বলছে শিলাস্তরের মধ্যে সছিদ্রতা বেশি হলে ভৌমজল ভাণ্ডার সমৃদ্ধ হয় কিন্তু পৃষ্ঠপ্রবাহ হ্রাস পায়, আবার সছিদ্রতা কম হলে পৃষ্ঠপ্রবাহ কিন্তু বৃদ্ধি পায়। এরপর দেখো আনুভূমিক গঠন, এটা তোমার 2 নম্বর বলছে ভূপ্রকৃতির মধ্যে আনুভূমিক গঠন বলছে ভূমিভাগের গঠন ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। যেমন আনুভূমিক গঠন বলছে এই গঠনযুক্ত ভূমিভাগের উপর জলপ্রবাহের পরিমাণ কম হলেও তা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 2 নম্বর কি একনত ঢাল বলছে একনত গঠনে জলপ্রবাহের বেগ এবং দিক শিলার নতি বা ঢাল দ্বারা প্রভাবিত হয়। নতি বেশি হলে জলপ্রবাহের গতি বাড়বে এবং নতি কম হলে জলপ্রবাহের গতি কম হবে। তারপর দেখো ভঙ্গিল গঠন বলছে ভাঁজের শীর্ষস্তরে শিলাস্তর অত্যন্ত দারণযুক্ত হওয়ায় জল দারণের মধ্য দিয়ে প্রবেশ করে, ফলে এই অংশে
অংশে পৃষ্ঠপ্রবাহের পরিমাণ কম হয়, তবে ভাঁজের বাহুর ওপর প্রবাহিত জলধারার পরিমাণ অধিক হয়, কারণ এরূপ অংশে ভূমিভাগের ঢালের মান বেশি হয়। এরপর দেখো চ্যুতি গঠন, বলছে চ্যুতিভিত্ত অংশে প্রবাহিত জলধারার পরিমাণ পার্শ্ববর্তী ভূমিরূপের উপর প্রবাহিত জলধারার থেকে বেশি হয়। এবার দেখো গম্বুজ গঠন, বলছে এরূপ গঠনযুক্ত ভূমিভাগে কেন্দ্রবিমুখ বিভিন্ন জলধারার সৃষ্টি হয়, তবে গম্বুজ গঠনে কোমল এবং কঠিন শিলা পরপর অবস্থান করলে অঙ্গুরীয়কার জলনির্গম প্রণালীর তোমার সৃষ্টি হয়। এরপর দেখো ভূমির ঢাল, তাহলে ভূমির গঠন হলো, এরপরে ভূমির ঢাল সম্পর্কে আমরা আলোচনা করব। ভূমির ঢাল মানে সর্ব থেকে উচ্চতা এবং সর্বনিম্ন উচ্চতার মধ্যে যে পার্থক্য সেটিকে বলছে তোমার ভূমির ঢাল। এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূমির ঢাল, অর্থাৎ এটা হচ্ছে সব থেকে বেশি উচ্চতা এবং এটা সব থেকে কম উচ্চতা। তাহলে এই যে মাঝের যে অংশটা এটাকে বলছে ভূমির ঢাল, এবং এটার উপরে তোমার ভূমির ঢালের সঙ্গে পৃষ্ঠপ্রবাহের সম্পর্ক কি বলছে। বলছে পৃষ্ঠপ্রবাহের অন্যতম নিয়ন্ত্রক হলো ভূমির ঢাল। ঢালের মান বেশি হলে জলপ্রবাহ দ্রুতবেগে প্রবাহিত হয়, এক্ষেত্রে ভূ অভ্যন্তরে জলের অনুপ্রবেশ অনেক কম হয়। তবে যদি ভূমি ঢালের মান কম হয় সেক্ষেত্রে জলের অনুপ্রবেশ বেশি হওয়ায় পৃষ্ঠপ্রবাহের বেগ ও পরিমাণ হ্রাস পায়। এই কারণে সমতল ভূমির তুলনায় পার্বত্য বন্দুর ভূমিতে পৃষ্ঠপ্রবাহের মাত্রা অনেক বেশি হয়। তবে লক্ষণীয় যে বেশি ঢালযুক্ত ভূমিভাগ এবং কম ঢালযুক্ত ভূমিভাগের তুলনায় মাঝারি ঢালের ক্ষেত্রে গড় পৃষ্ঠপ্রবাহের পরিমাণ বেশি। এরপর দেখো ঢালের অভিমুখ, বলছে ভূমির ঢাল দিক বা অভিমুখ পৃষ্ঠপ্রবাহকে নিয়ন্ত্রণ করে। উত্তর গোলার্ধে ভূমির ঢাল দক্ষিণ দিক ঢালে সূর্যকিরণ বেশি পড়ায় তুষার গলে পৃষ্ঠপ্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। অপরদিকে দক্ষিণ গোলার্ধে ভূমির ঢালে সূর্যকিরণ কমের জন্য তুষার গলন কমে গিয়ে পৃষ্ঠপ্রবাহ হ্রাস পায়। এরপর দেখো ভূমির উচ্চতা, বলছে ভূমির উচ্চতা বিশেষত জলবিভাজিকার উচ্চতা বৃষ্টিপাতের পরিমাণ এবং প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে, যা প্রত্যক্ষভাবে জলপ্রবাহের উপর প্রভাব বিস্তার করে। উঁচু ভূমিভাগে বৃষ্টিপাত ঘটলে তা নিশ্চিতভাবেই জলপ্রবাহের আকারে নিম্ন ভূমিভাগের দিকে প্রবাহিত হয়। এরপর দেখো অববাহিকার আকৃতি এবং আয়তন, বলছে ছোট অববাহিকার তুলনায় বৃহৎ আকারের অববাহিকায় পৃষ্ঠপ্রবাহের পরিমাণ অনেক বেশি হয়। অববাহিকার আকৃতি বৃত্তাকার, পাখার মতো বা লম্বাটে ধরনের হতে পারে। বৃত্তাকার বা পাখা আকৃতির বিশিষ্ট অববাহিকায় বড় বড় উপনদীগুলির দৈর্ঘ্য প্রায় সমান হওয়ায় অনেক বেশি জলপ্রবাহ সৃষ্টি হয়। অপরদিকে অববাহিকার আকৃতি লম্বাটে বা অপ্রশস্ত হলে উপনদীগুলির দৈর্ঘ্য ছোট হলে ফলে জলপ্রবাহের পরিমাণ কম হয়। এবার রিল এবং গালির অবস্থান, যে বৃষ্টির জল প্রাথমিক পর্যায়ে পাত প্রবাহ রূপে নিম্নমুখী হওয়ার সময় মাটির কণা সরিয়ে রিল তৈরি করে, পরে ধীরে ধীরে রিলের গভীরতা এবং আয়তন বেড়ে গালি তৈরি হয়। উদ্ভিদহীন ঢাল বিশিষ্ট ভূমিভাগের গালি দ্রুত তৈরি করে। ভূমিভাগের এই রিল এবং গালির উপস্থিতি পৃষ্ঠপ্রবাহের মাত্রাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এবং সবশেষে আছে দেখো ভূমিরূপ। ভূমিরূপ বলতে সাধারণত পর্বত, মালভূমি এবং সমভূমিকে বোঝায়। পর্বত মালভূমির বন্ধুর ভূভাগ ঢালের মান অধিক হওয়ায় জলপ্রবাহের পরিমাণ ও বেগ বেশি হয়। পক্ষান্তরে ভূমিরূপ সমতল প্রকৃতির হলে জলপ্রবাহ ধীর গতি সম্পন্ন হয়। তবে ভূমিরূপের জলবায়ুগত অবস্থান জলপ্রবাহের উপর প্রভাব বিস্তার করে। শুষ্ক জলবায়ুর তুলনায় আর্দ্র জলবায়ুতে অবস্থান করলে স্বাভাবিকভাবেই জলপ্রবাহ বেশি হয়। এরপর দেখো আমরা অনুশ্রবণ 3 নম্বর যেটা আছে সেই অনুশ্রবণের ভাগগুলো সম্পর্কে আলোচনা করব। বলছে অধঃক্ষেপণের পর মাটিতে অনুশ্রবণ বা অনুপ্রবেশের মাত্রার উপর জলপ্রবাহের পরিমাণ নির্ভর করে। যেমন মৃত্তিকা যত সছিদ্র অর্থাৎ মৃত্তিকা কণার মধ্যে ফাঁক যত বেশি হয় জলের অনুপ্রবেশ তত বেশি হয়, ফলে জলপ্রবাহ কম হয়। তাই দানাযুক্ত মৃত্তিকা গঠনাকৃতি মৃত্তিকার পৃষ্ঠপ্রবাহ কম হয়। 2 নম্বর কি মাটির আর্দ্রতা বেশি হলে জলের অনুপ্রবেশ কম হয়, ফলস্বরূপ জলপ্রবাহের পরিমাণ বৃদ্ধি পায় এবং পলি, বালি, কাদা কণার সমন্বয়ে গড়ে ওঠা মাটির গঠন জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করে। বালির তুলনায় মাটিতে সূক্ষ্ম কাদা কণার আধিক্য জল অনুপ্রবেশে ব্যাঘাত সৃষ্টি করে। এরপর দেখো বনভূমি। বনভূমি যেটা 4 নম্বর পয়েন্ট, যে মাটির উপরিভাগে উদ্ভিদের আবরণ বা বনভূমি পৃষ্ঠপ্রবাহকে দুভাবে প্রভাবিত করে। একটা হচ্ছে বনভূমির উপস্থিতি, যে ভূমি ঢালের উপরে ঘাস, ঝোপঝাড় বা উদ্ভিদের উপস্থিতি জলপ্রবাহকে বাধা দান করে এবং জলের অনুপ্রবেশ বৃদ্ধি করে। বাষ্পীয় প্রচ্ছেদন, এটাকে কি বোঝে, উদ্ভিদ মাটির মধ্যে থেকে জল সংগ্রহ করে বলে উদ্ভিদের উপস্থিতিতে মাটির জল শোষণ ক্ষমতা বাড়ে। এই ক্ষমতা পক্ষান্তরে পৃষ্ঠপ্রবাহের মাত্রাকে কমিয়ে দেয়। আবার অন্য দিক দিয়ে বিচার করলে দেখা যায় উদ্ভিদ মাটি থেকে শোষিত জলের অধিকাংশই প্রচ্ছেদনের সাহায্যে বাষ্প আকারে বের করে দেয়। এই বাষ্পীয় প্রচ্ছেদনের পরিমাণ বাড়লে অধঃক্ষেপণের পরিমাণও বৃদ্ধি পায়। এরপর দেখো মানুষের ভূমিকা। প্রথমে আছে বনসৃজন, বলছে মানুষকে ভূমিকে বনসৃজনের কাজে ব্যবহার করলে ওই ভূমিতে জলপ্রবাহ হ্রাস পায়, কারণ উদ্ভিদ দ্বারা জল বাধাপ্রাপ্ত হয় এবং উদ্ভিদের গোড়া দিয়ে জলের অনুপ্রবেশ ঘটে। তবে বনসৃজনে বাষ্পমোচনের পরিমাণ বৃদ্ধি পায়, যা বৃষ্টিপাতের পরিমাণকে বাড়িয়ে দিয়ে জলপ্রবাহকে ত্বরান্বিত করে। 2 নম্বর হচ্ছে অরণ্য ছেদন, বলছে মানুষ তার প্রয়োজনে পৃথিবী জুড়ে ব্যাপকভাবে অরণ্য ছেদন করে চলেছে। এর ফলে বৃষ্টির জল কোনো বাধা ছাড়াই ভূপৃষ্ঠে পতিত হয় এবং পৃষ্ঠপ্রবাহের মাত্রা বাড়িয়ে দেয়। তাছাড়া পৃষ্ঠপ্রবাহে জল উদ্ভিদ দ্বারা বাধা না পাওয়ায় জলপ্রবাহের গতি বৃদ্ধি পায়। এরপর দেখো ভূমিকর্ষণ বা মাটি কোড়া, বলছে কৃষিকাজে মানুষ যে ভূমিকর্ষণ করে তাতে মাটির জল
জলের অনুপ্রবেশ বৃদ্ধি পায় এবং পৃষ্ঠপ্রবাহের পরিমাণ তোমার হ্রাস পায়। এরপর দেখো পশুচারণ, যে পশুচারণ পশুর পায়ের আঘাতে মাটির আলগা হয়ে যায়, ফলে ঘাসের ক্ষতি হয়, যা জলের অনুপ্রবেশের মাত্রা অনুকূল হলেও পৃষ্ঠপ্রবাহের ক্ষেত্রে প্রতিকূল। নগরায়ন এবং শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনবসতির বিস্তার এবং অর্থনৈতিক উন্নতির স্বার্থে নগরায়ন এবং শিল্পায়নে দ্রুত ঘটে চলেছে। এর ফলে বৃষ্টির জল মাটির নিচে অনুপ্রবেশে বাধা পায় এবং পৃষ্ঠপ্রবাহ অধিক হওয়ায় শহর নগর জলমগ্ন হয়ে পড়ে। এবার দেখো খনির খনন, বলছে খনিজ সম্পদ উত্তোলনের জন্য মানুষ যে খনি খনন করে তাতে শিলার বিদার ঘটে, এতে জলের অনুপ্রবেশ বাড়ে এবং পৃষ্ঠপ্রবাহ তোমার হ্রাস পায়। এবার দেখো বাঁধ নির্মাণ, বলছে বাঁধ নির্মাণ করে জলকে আটকে রাখলে জলপ্রবাহ রুদ্ধ হয়, এতে ভৌমজলের প্রবেশ বৃদ্ধি পেলেও পৃষ্ঠপ্রবাহর মাত্রা কিন্তু হ্রাস পায়। এরপর দেখো সেচ ব্যবস্থা, বলছে কৃষির প্রয়োজনে মানুষের ভূমিতে ব্যাপকভাবে সেচ কার্য করে থাকে। কোনো অঞ্চলে সেচের পর বৃষ্টি হলে মাটি আগে থেকে আর্দ্র থাকায় জল শোষণ কম হয় এবং পৃষ্ঠপ্রবাহের মাত্রা বৃদ্ধি পায়। তাহলে এই হচ্ছে তোমার ওই জল পৃষ্ঠপ্রবাহের নিয়ন্ত্রকগুলি। এরপর দেখো আমাদের যেটা আছে, বলছে জলপ্রবাহ চক্র বলতে কি বোঝো, এর পর্যায়গুলি কি কি। তাহলে এই যে তোমার জলপ্রবাহ আছে, এই জলপ্রবাহের কিন্তু কতগুলো পর্যায় আছে, জলপ্রবাহের চক্রের পর্যায়। তাহলে জলপ্রবাহ কোনটাকে বলছে, প্রথমে দেখো বলছে ভূপৃষ্ঠে প্রবাহিত জলধারা চক্রাকারে বিভিন্ন পর্যায়ে কোনো অঞ্চলে বা নদী অববাহিকায় কাজ করে। এই প্রখ্যাত তোমার জলতত্ত্ব বিশারদ উইলিয়াম জে হয়েট এই প্রবাহকে বিভিন্ন পর্যায়ে একটি চক্রের মাধ্যমে বর্ণনা করেছেন। একে ভূপৃষ্ঠে প্রবাহিত জলচক্র বলা হয়। পৃষ্ঠপ্রবাহ প্রবাহিত জলধারা চক্রকে বিশ্লেষণের জন্য হায়ট কয়েকটি অবস্থার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ এই কয়েকটা অবস্থার মধ্য দিয়ে তার তত্ত্বটা কিন্তু নির্ভরশীল। কি কি অবস্থা আছে, প্রথম বলছে এই চক্র প্রারম্ভিক পর্যায়ে শুষ্ক বা বৃষ্টিহীন থাকা প্রয়োজন, অর্থাৎ উনি যে অঞ্চলের উপর দিয়ে তার গবেষণাটা করেছেন সেখানে প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এটা শুষ্ক অঞ্চল। 2 নম্বর কি, অঞ্চলটি আদর্শগতভাবে একটি নদী অববাহিকা অঞ্চল রূপে থাকা প্রয়োজন। 3 নম্বর কি, অঞ্চলটি জুড়ে উদ্ভিদের অবস্থান একান্ত প্রয়োজন, কারণ বৃক্ষাদি জলশোষণ এবং বাষ্পীভবনের তারতম্য ঘটিয়ে জলপ্রবাহ চক্রকে আদর্শগতভাবে কাজ করতে সাহায্য করে। আর 4 নম্বর কি, চুয়ানো প্রক্রিয়া এই চক্রের দ্বিতীয় পর্যায়ে প্রভাবিত করে। 5 হচ্ছে সমগ্র অঞ্চল জুড়ে একটি সুনির্দিষ্ট ভৌম জলতল থাকা প্রয়োজন, যার মাধ্যমে প্রবাহিত জলধারা একটি প্রণালী থেকে অপর প্রণালীতে প্রবেশ করতে পারে। ঠিক আছে, এবার দেখো তাহলে এই কতগুলো ক্রাইটেরিয়া তার ফিক্সড। এবারে উনি তার পর্যায়কে 5টি ভাগে ভাগ করছেন। প্রথম পর্যায় কি, প্রথম পর্যায়ে বলছে কি যে 1 নম্বর বৃষ্টিহীন পর্যায়, বলছে জলপ্রবাহ চক্রের প্রথম পর্যায়ে সম্পূর্ণ বৃষ্টিহীন পর্যায় রূপে চিহ্নিত করা হয়। 2 নম্বর জলস্তরের পরিমাণ হ্রাস, বলছে ভূপৃষ্ঠের অধিকাংশ স্থান এবং নদী খাত থেকে জলের পরিমাণ এই সময় বিশেষভাবে হ্রাস পায়। এই পর্যায়ে বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাওয়ার দরুন অববাহিকা অঞ্চলে ভৌম জলস্তর ক্রমশ নিচের দিকে নেমে যায়, তবে এই সময় তলদেশীয় প্রবাহ যথেষ্ট বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে বাষ্পীপ্রশোধনের হার বৃদ্ধি, হচ্ছে অতিরিক্ত সূর্যতাপের কারণে বাষ্পীভবনের পরিমাণও বৃদ্ধি পায়। উদ্ভিদরাজি বাষ্পীয় প্রশোধনের মাত্রা বাড়িয়ে দেয়, ফলত মৃত্তিকার জলীয় প্রভাব কমতে থাকে এবং মৃত্তিকা শুষ্ক হয়। 4 নম্বর হচ্ছে খরার প্রকোপ, বলছে দীর্ঘ সময় ধরে এই পর্যায়ে স্থিতিশীল হয়ে খরা পরিস্থিতিতে বৃষ্টি হয়। এবং এই ছবিটা তোমরা দেখো দিতে পারো, এই ছবিতে দেখো এরকম করে দেওয়া আছে এবং এখানে একটা তোমার নদী প্রবাহ, এখানে টি মানে এবং এখানে এবং এইটা হচ্ছে তোমার প্রবাহ, যেখানে মানে হচ্ছে তোমার বাষ্পীভবন, অর্থাৎ এখানে তোমার বাষ্পীভবনটাকে বলছে। টি হচ্ছে তোমার প্রচ্ছেদন, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ থেকে যে তোমার প্রচ্ছেদনটা হয় ট্রান্সপিরেশন। বি হচ্ছে তলদেশীয় প্রবাহ, মানে এইটা হচ্ছে তোমার বেস ফ্লো, অর্থাৎ এই দিকটা হচ্ছে বেস ফ্লো, এবং এ হচ্ছে উপরের প্রবাহ। ফলে এই যে তোমার এইরকম একটা ছবি তোমরা দিতে পারো, যেটা তোমার প্রথম পর্যায়ের ছবি। এবার দেখো দ্বিতীয় পর্যায়ে উনি কি বলছেন, যে বৃষ্টিহীন অবস্থার পরিসমাপ্তি এবং বৃষ্টিপাতের সূচনা। তাহলে এবারে কিন্তু বৃষ্টিপাত শুরু হলো এবং বলছে জলপ্রবাহ চক্রের দ্বিতীয় পর্যায়ে বৃষ্টিপাতের সূচনা পর্যায় হিসাবে ধরা হয়। এখানে কি হয়, 2 নম্বর জলের সঞ্চয় এবং প্রবাহের প্রকৃতি, বলছে এই সময় অববাহিকা স্বল্প পরিমাণ বৃষ্টিপাত সংঘটিত হয় এবং নিম্ন উপত্যকা অঞ্চলে জলমগ্ন হওয়ার সঙ্গে সঙ্গে জল উদ্ভিদ কর্তৃক তোমার অবরোধজনিত সঞ্চয়, নিচু ভূমিভাগের সঞ্চয়, অনুপ্রবেশজনিত সঞ্চয় হিসাবে সঞ্চিত হওয়ার পর বাকি জল পৃষ্ঠপ্রবাহ হিসাবে প্রবাহিত হয়। আর 3 নম্বর কি, জলের অধিশোষণ মাধ্যম, প্রকৃতপক্ষে গাছপালা, মৃত্তিকা প্রভৃতির মাধ্যমে জল শোষিত হওয়ায় সামান্য পরিমাণ জলই ভূপৃষ্ঠের জলপ্রবাহে অংশগ্রহণ করে। 4 হচ্ছে সম্পৃক্ত ভৌম জলস্তর গঠন, বলছে অনুপ্রবেশকারী জল আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ভৌম জলস্তরকে সম্পৃক্ত করে তোলে। তাহলে দেখো এখানে এই ছবিটা তোমরা দিতে পারো, এখানে সেই
ছবিটা একটু আলাদা প্রথম কার্ডটার থেকে। সেটা কি, পি হচ্ছে অধক্ষেপণ, অর্থাৎ ওইটা শুষ্ক ছিল, কিন্তু এখানে প্রেসিপিটেশনটা শুরু হলে যে উপরে যে পিটা যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে অধক্ষেপণ বা বৃষ্টিপাত। এবারে ওটা কি বলতো, ও হচ্ছে তোমার ভূমির উপরিভাগের প্রবাহ, মানে যেই বৃষ্টিপাত শুরু হলো সেই কিন্তু তোমার ওই যে তোমার রান অফ যেটাকে বলছে সেই রান অফটা কিন্তু শুরু হলো। বি হচ্ছে তলদেশীয় প্রবাহ, অর্থাৎ তোমার এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে ভূমির তলদেশীয় প্রবাহ। এল হচ্ছে হ্রদের জল, মানে এই যে এল যেটা আছে এটা হচ্ছে হ্রদের জল। এবং সি হচ্ছে নদী খাতের মধ্যে প্রবাহিত জল, এটা হচ্ছে নদী খাতের মধ্যে প্রবাহিত জলকে ইয়ে করছে। আই হচ্ছে অনুশ্রবণ বা অনুপ্রবেশ, অর্থাৎ এই যে তোমার আই দেওয়া আছে ইনফিল্টারেশন যেটাকে বলছে এটা হচ্ছে অনুপ্রবেশ। তাহলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় পর্যায়, যেটা বৃষ্টিপাত বা বর্ষার শুরু। তাহলে প্রথম পর্যায়টা শুষ্ক, তারপরে 2 নাম্বার হচ্ছে তোমার বর্ষা শুরুতে। এবারে 3 নাম্বার কি হচ্ছে, তৃতীয় পর্যায়ে বলছে ধারাবাহিক বৃষ্টির পর্যায়, অর্থাৎ জলপ্রবাহ চক্রের তৃতীয় পর্যায়ে ধারাবাহিক বৃষ্টির পর্যায় রূপে চিহ্নিত করা হয়। 2 নম্বর হচ্ছে বাতায়ন স্তরে জলধারণ ক্ষমতা হ্রাস এবং ভৌম জলস্তরের উচ্চতা বৃদ্ধি। হচ্ছে উদ্ভিদ এবং মৃত্তিকার জল শোষণ ক্ষমতা কমতে থাকে এবং মৃত্তিকা সম্পৃক্ত হয়ে যায়, অবনমিত স্থানগুলি জল দ্বারা ভরাট হয়ে যায়, ভৌমস্তর উঁচু হয়ে ওঠে, ফলে ভিত্তি প্রবাহ বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে বাষ্পীভবন এবং প্রস্বেদনের পরিমাণ হ্রাস। হচ্ছে আর্দ্রতাজনিত কারণে বাতাসের উষ্ণতা কমে যাওয়ায় বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণও খুব কমে যায়। 4 নম্বর হচ্ছে জলপ্রবাহের পরিমাণ বৃদ্ধি। বলছে প্রকৃতপক্ষে এই সময় জলশোষণের পরিমাণ কমে গিয়ে জলপ্রবাহের পরিমাণ বাড়তে থাকে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার বাড়তে থাকে, অর্থাৎ অত্যধিক বৃষ্টিপাত। প্রথমে তো শুধুমাত্র বৃষ্টিপাত শুরু হয়েছে, এবারে কিন্তু অত্যধিক বৃষ্টিপাত, অর্থাৎ এত বেশি বৃষ্টি যে ইনফিল্ট্রেশনটা তোমার প্রায় কমে যাবে এবং প্রবাহটা বেড়ে যাবে। তাহলে এই একই ছবি, শুধুমাত্র এখানে কতগুলো যেন পি হচ্ছে অধক্ষেপণ, অর্থাৎ অধক্ষেপণ এটাতে চলতে থাকবে। টি হচ্ছে তোমার প্রচ্ছেদন, অর্থাৎ উদ্ভিদ থেকে। সি হচ্ছে নদী খাতের মধ্যে প্রবাহিত জল, এটার পরিমাণ কিন্তু বাড়বে এবারে। ডি হচ্ছে হ্রদ বা জলাশয়ে আবদ্ধ জল, এইটাকে বলছে। আর বি হচ্ছে তোমার তলদেশীয় প্রবাহ, আয় হচ্ছে অনুশ্রবণ। তাহলে প্রথম যেটা ছিল এটা তো প্রায় একই আছে, এখানে বিশেষ কিছু চেঞ্জ কিন্তু হয়নি ছবির ক্ষেত্রে। এবার ধরো চতুর্থ পর্যায় কি, ধারাবাহিক কিছু ক্রম হ্রাসমান বৃষ্টি, অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে বৃষ্টিপাত এবারে আস্তে আস্তে কমছে। এই পর্যায়ে বৃষ্টিপাতের ধারাবাহিকতা বজায় থাকলেও বৃষ্টিপাতের পরিমাণ ক্রম হ্রাসমান। 2 নম্বর কি, তীব্র বন্যার সৃষ্টি। হচ্ছে নদী নালা খাল বিল পুকুর জলপূর্ণ হয়ে ওঠে এবং অতিরিক্ত বৃষ্টিপাত জলস্ফীতির সৃষ্টি করে, কখনো কখনো জলস্ফীতি বন্যার সৃষ্টি করে। 3 নম্বর হচ্ছে সর্বাধিক তলদেশ প্রবাহ। মানে ভৌম জলস্তর ক্রমাগত ঊর্ধ্বগামী হওয়ায় নদী উপত্যকায় তলদেশের জলপ্রবাহের পরিমাণ সর্বাধিক হয়। 4 হচ্ছে ভৌম জলতলের অবনমন। বলছে এই পর্যায়ে শেষের দিকে বাষ্পীভবন এবং বাষ্পীয় প্রস্বেদনের মাত্রা বেড়ে যাওয়ায় ভৌম জলস্তর ধীরে ধীরে নিচে নামতে শুরু করে। তাহলে এই দেখো ভৌম জলস্তর কিন্তু আস্তে আস্তে নিচে নামতে শুরু করছে। এবং প্রথম কাজে যে ছবিটা আছে সেই প্রায় একই রকম ছবি, এখানে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন নেই তোমার চতুর্থ পর্যায়ে ধারাবাহিক বৃষ্টিপাত। এরপর দেখো আছে পঞ্চম পর্যায়ে কি হচ্ছে, পুনরায় বৃষ্টিহীন অবস্থা, অর্থাৎ প্রথম অবস্থা যেটা এসেছিল আবার কিন্তু শেষে সেই অবস্থায় চলে এলো। এই পর্যায়ে বৃষ্টিপাত বন্ধ হয়ে শুষ্ক বৃষ্টিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। 2 নম্বরে শুষ্ক অবস্থা এবং ভৌম জলতলের অবনমন। বলছে বায়ুমণ্ডলে আর্দ্রতা কমে যাওয়ায় বাষ্পীভবন এবং প্রস্বেদনের মাত্রা আবার ব্যাপকভাবে বাড়তে শুরু করে, ভৌম জলতল নামতে শুরু করে। 3 নম্বর হচ্ছে শুষ্ক মাটির স্তর এবং নদীর জলতলের অবনমন। বলছে এই পর্যায়ে বাতাস অধিক শুষ্ক হয়ে যাওয়ায় মাটির স্তর শুকিয়ে যায় এবং নদীর জলতল নেমে যেতে থাকে। 4 নম্বর হচ্ছে প্রাথমিক অবস্থায় পুনরাগমন বর্ষা শেষে। এই পর্যায়ে ক্রমশ শুষ্কতা বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক পর্যায়ের অবস্থায় ফিরে এসে প্রবাহ চক্র সম্পন্ন হয়। ব্যাখ্যা হচ্ছে নদী উপত্যকা মৃত্তিকা স্তর উদ্ভিদের জলধারণ ক্ষমতা ক্রমশ বাড়তে থাকে, ভৌম জলস্তরের ক্রমশ নিম্নমুখী হয়ে এই অবস্থার সৃষ্টি হয়। সমালোচনা। এবার দেখো এই ছবিটা আছে, এই ছবিটাতে কিন্তু তোমার শুধুমাত্র এখানে কি বৃষ্টিপাতটা হচ্ছে না, অর্থাৎ প্রথম ছবিটা যেটা আছে সেই একই ছবি শেষে কিন্তু আবার চলে এলো। এবার দেখো এই তত্ত্বের সমালোচনা কি বলছে, হোয়াইটের জলপ্রবাহ চক্রটি বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। সেগুলি হলো, প্রথম হচ্ছে কি, তার মতে মৃত্তিকার তারতম্য, উদ্ভিদের পরিমাণ, ভূমির ঢাল, অধক্ষেপণ ইত্যাদি দ্বারা এই চক্রটি পরিবর্তিত হতে পারে। 2 নম্বর কি, তিনি ভৌম জলের সঞ্চয় এবং নির্গমনকে অতি সহজভাবে ব্যাখ্যা করলেও বাস্তবে ভৌম জলের সঞ্চয় এবং প্রবাহ এবং নির্গমন জটিল ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ অত সহজে কিন্তু ভৌম জলটা নিয়ন্ত্রিত হয় না, উনি যত সহজে এটাকে ব্যাখ্যা করেছেন। তাহলে এবারে আমরা চলে এলাম ভৌম জল। তাহলে এবার দেখো ভৌম জল কাকে বলে। তাহলে জলপ্রবাহ চক্র থেকে আমরা ভৌম জল সম্পর্কে ধারণাটা জানতে পারলাম। এরপরে আমরা ভৌম জল সম্পর্কে এবারে আমরা জানবো।
প্রথম কাকে কি বলছে, বলছে ভৌম জল কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তাহলে ভৌম জল কথাটা কিন্তু আমরা জানি যেটা মাটির নিচে, ভূমির নিচে, ভৌম মানে ভূমি, ভূমির নিচে যে জল সেটিকে বলছে ভৌম জল। তাহলে ভৌম জল কাকে বলে, দেখো বলছে ভূপৃষ্ঠস্থ জল অনুশ্রাবণ প্রক্রিয়ায় মানে ইনফিল্ট্রেশন পদ্ধতিতে প্রবেশ্য শিলা বা মৃত্তিকার মধ্য দিয়ে পরিবাহিত হয়ে অপ্রবেশ্য শিলা স্তরের উপরে সঞ্চিত হয়ে যে জলভাণ্ডার গড়ে তোলে তাকে ভৌম জল বলে। অর্থাৎ প্রবেশ্য শিলার উপরে, অপ্রবেশ্য শিলার উপরে যে প্রবেশ্য শিলাস্তর আছে সেখানে ভূমির যে জল ইনফিল্ট্রেশন পদ্ধতিতে এসে সঞ্চিত হয় সেটিকে বলছে ভৌম জল। তাহলে ভৌম জল তোমার বলে এর পরিমাণ কি, বলছে পৃথিবীতে প্রায় 3% স্বাদু জলের মধ্যে শতকরা 30 ভাগ বা তোমার 234 এর পিছনে 4টে শূন্য কিউবিক কিলোমিটার হলো ভৌম জল। এবং মোট বৃষ্টিপাতকে যদি 100% ধরি তাহলে তার মধ্যে 1% ভৌম জল রূপে সঞ্চিত হয়। তাহলে দেখো বৃষ্টিপাত এবং ভৌম জল অনেক কম কিন্তু ভৌম জল রিচার্জ হয়, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা বর্তমানে কি করছি, খুব বেশি পরিমাণে ভৌম জলকে ব্যবহার করছি। সাবমার্সেল চলে আসার জন্য বা প্রযুক্তিগত উন্নতির জন্য এখন কি হচ্ছে, ভৌম জলকে কিন্তু আমরা কোনো রকম বেহিসাবিভাবে ব্যবহার করছি। এটা কিন্তু আমাদের সভ্যতার ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। এরপর দেখো ভৌম জলের বৈশিষ্ট্য কী। প্রথম কি, বৃষ্টিপাত ও তুষারগোলা জল ভৌম জলের প্রধান উৎস। 2 কি, ভূগর্ভে 400 মিটার গভীরতা পর্যন্ত ভৌম জলের সঞ্চয় সর্বাধিক। তারপর দেখো পৃথিবীর মোট জলের 0.62% হলো ভৌম জল। 4 হচ্ছে সাধারণত জলের তুলনায় এই জলের চাপ এবং উষ্ণতা বেশি হওয়ায় দ্রবণ ক্ষমতাও বেশি। 5 হচ্ছে কি, আমাদের পানীয় জলের প্রধান উৎস ভৌম জল। এছাড়াও কৃষি, শিল্প, রোগ নিরাময়, খনিজ এবং বিদ্যুৎ উৎপাদন প্রভৃতি ক্ষেত্রেও ভৌম জলের গুরুত্ব অপরিসীম। আর কি 6 নম্বর হচ্ছে কূপ, নলকূপ, প্রস্রবণ প্রভৃতির মাধ্যমে এর বহির্গমন ঘটে, অর্থাৎ মাটির নিচ থেকে এটা বাইরে বেরিয়ে আসে। এবার দেখো ভৌম জলের প্রকারভেদ, অর্থাৎ কত রকমের ভৌম জল আছে। তাহলে ভৌম জলকে স্তর অনুযায়ী প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার সম্পৃক্ত স্তর এবং একটা হচ্ছে তোমার অসম্পৃক্ত স্তর। সম্পৃক্ত স্তর কোনটাকে বলছে, বলছে যে গভীরতার নিচে জল সর্বদা অবস্থান করে, অর্থাৎ যে স্তর থেকে আমরা জলটা সংগ্রহ করছি সচরাচর সেটিকে বলছে সম্পৃক্ত স্তর জল বা ক্রিয়েটিক স্তর। এটিকে আবার 2টো ভাগে ভাগ করছে, বলছে সাময়িক সম্পৃক্ত মানে সবসময় যেখানে জল পাওয়া যায় না সেটা সাময়িক সম্পৃক্ত, আর স্থায়ী সম্পৃক্ত মানে যেখানে সারা বছরই জল পাওয়া যায়। সাময়িক সম্পৃক্ত বলছে আর্দ্র ঋতু ছাড়া অন্য ঋতুতে জল থাকে না, আর স্থায়ী মানে শুষ্ক কিংবা আর্দ্র সব ঋতুতেই জল থাকে। এবার অসম্পৃক্ত স্তর বা বাতায়ন স্তর কোনটাকে বলে, দেখো এটা কিন্তু ভালো করে জানো, তার কারণ এখানে কিন্তু ছোটোখাটো প্রশ্ন যেমন ভ্যাডস স্তর, তারপরে তোমার কৌশিক জল, মৃত্তি, এইগুলো কিন্তু তোমার গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস এখানে আছে। সম্পৃক্ত স্তরের উপরে যেখানে জল জমা থাকতে পারে না, কেবল ওঠানামা করে, সেই স্তরকে অসম্পৃক্ত স্তর বলে। অর্থাৎ দেখো বৃষ্টি হওয়ার পরে যে স্তরটা অতিক্রম করে গিয়ে অপবিশ্ব স্তরের উপরে জলটা জমা হলো সেই স্তরটিকে বলছে তোমার অসম্পৃক্ত স্তর। অর্থাৎ যে স্তরটা অতিক্রম করছে, আমরা ধরো কোনো পাইপের মাধ্যমে জলটা কোনো একটা জায়গাতে ফেলছি, তাহলে ওই পাইপটা হচ্ছে তোমার ওই অসম্পৃক্ত স্তরটা বা বাতায়ন স্তর। তাহলে এই পাইপের কতগুলো ভাগ করছে, অর্থাৎ মৃত্তিকার যে অংশটা পাইপের মতো কাজ করছে, জলপ্রবাহের পাইপের মতো, সেই অংশটাকে 3টে ভাগে ভাগ করছে। কি কি ভাগে, মৃত্তিকাস্থিত জল। মৃত্তিকাস্থিত জল কোনটাকে বলছে, বলছে ভূপৃষ্ঠের একেবারে কাছে মাটির কণাগুলির মধ্যে এই জল অবস্থান করে, উদ্ভিদরা এই জল শোষণ করে, ঠিক আছে, এটা একেবারে উপর স্তরে। তারপরে ধর কৌশিক জল। কৌশিক জল বলছে অসম্পৃক্ত স্তরের সবচেয়ে নিচে যেখানে জলের ঊর্ধ্বগামী চলন বা কৌশিক প্রক্রিয়া সম্পন্ন হয় সেখানে যে জল থাকে তাকে কৌশিক জল বলা হয়। আর সব থেকে আছে দেখো ভ্যাদস স্তর, যেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা প্রায়ই আসে। বলছে মৃত্তিকাস্থিত জলস্তর এবং কৌশিক স্তরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত জলকে মধ্যবর্তী ভ্যাদস জল বলা হয়। তাহলে দেখো এখানে যেই বৃষ্টিপাত হলো, এই যে এই অংশটা হচ্ছে তোমার ওই পাইপের স্তর বা বাতায়ন স্তর। এখানে দেখো উপরে হচ্ছে মৃত্তিকাস্থিত জল আর নিচে হচ্ছে কৌশিক জল, তাদের মধ্যবর্তী অংশে আছে তোমার ভ্যাদস বা ভ্যাদস স্তর, ঠিক আছে। তাহলে এই গেল তোমার ভ্যাদস, তোমার ভৌম জলের শ্রেণীভাগ। এরপর দেখো আছে ভৌম জলের উৎসগুলি সম্পর্কে লেখো। অর্থাৎ আমাদের এই যে ভৌম জল যে আছে, এই ভৌম জলটা কোন কোন জায়গা থেকে তার নিজের জলটাকে সংগ্রহ করে, উৎসগুলি। তাহলে দেখো ভৌম জলের উৎস বলছে ভূ অভ্যন্তরস্থ সমস্ত প্রকার জলই ভৌম জল। এই ভৌম জল হলো ভূগর্ভে সেই জলরাশি যা শিলাস্তরের সব রন্ধ্র বা ফাঁক ফোকরকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করে দেয় এবং মাধ্যাকর্ষণের প্রভাবে প্রতিক্রিয়া করে। ভৌম জলের উৎসগুলিকে 6টে ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে আবহিক জল, মানে আবহাওয়া থেকে, মানে বৃষ্টিপাত, তুষারপাত, এখান থেকে যে জলটা ভৌম জল পেয়ে থাকে। বলছে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন বৃষ্টিপাত, তুষারপাত, তুহিন, শিশির, জলীয় বাষ্প থেকে প্রাপ্ত জল, জল
জলপ্রবাহকালে বা জলাধারে সঞ্চিত থাকার সময় চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়, একে আবহিক জল বলা হয়। বৈশিষ্ট্য কি? এই জল কিন্তু প্রধান উৎস। 2 নম্বর কি? ভূপৃষ্ঠ থেকে 3000 ফুট গভীরতা পর্যন্ত এই জল সঞ্চিত হয়। তারপরে যে এই প্রকার জল প্রশমিত প্রকৃতির হয়। 4 হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ এবং স্থায়িত্ব বেশি হলে মিটোরিক জলের পরিমাণও বৃদ্ধি পায়। 4 হচ্ছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটলে ভৌম জলতল ওঠানামা করে। আর অন্য নাম কি? গগনাম্বু জল, অনুপ্রবিষ্ট জল প্রভৃতি। এ ধরো সহজাত জল, অর্থাৎ যেটা তার মধ্যেই থাকে, যেমন জীবাশ্ম জল যেটা সহজাত, অর্থাৎ যখন তোমার শিলার সৃষ্টি হচ্ছে তখন তার মধ্যে যে জলটা থাকছে সেটা হচ্ছে সহজাত জল। বলছে সমুদ্র বা হ্রদের তলদেশে পাললিক শিলায় জন্মের বা গঠনের সময় শিলাস্তরের মধ্যে যে জল সঞ্চিত হয় তাকে সহজাত জল বা কানের জল বলা হয়। বৈশিষ্ট্য কি? এই জল লবণাক্ত বা স্বাদু উভয় প্রকারের হয়ে থাকে। 2 হচ্ছে শিলাস্তরে সঞ্চিত জীবদেহ থেকেও এই জল সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে পলিরাশির মধ্যে সঞ্চিত মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহ জীবাশ্মে পরিণত হলে তাদের দেহস্থিত জল পরিস্তরে জমা হয়, এই জাতীয় জলকে জীবাশ্ম জল বলা হয়। অন্য নাম কি? জন্মগত জল বা জীবাশ্ম জল। এরপর দেখো 3 নম্বর কি আছে? উৎসন্দ জল বা ম্যাগমেটিক ওয়াটার। বলছে অগ্নুদ্গমের সময় ম্যাগমার মধ্যে থাকা জলীয় বাষ্প ঊর্ধ্বে গমন করে ঘনীভূত হলে জলে পরিণত হয় এবং শিলাস্তরে অবস্থান করে, একে উৎসম্ব জল বা ম্যাগমেটিক ওয়াটার বলা হয়। এর বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে এই জল উষ্ণ প্রকৃতির হয়। 2 নম্বর হচ্ছে খনিজ মিশ্রিত হওয়ায় এই জল রোগ নিরাময় গুণযুক্ত হয়, অর্থাৎ এই জলে কিন্তু রোগ নিরাময়ের গুণ থাকে। এবারে দেখো অন্য নাম, অর্থাৎ প্রথম তাহলে এইটা হয়ে গেল তোমার ম্যাগমেটিক ওয়াটার। এরপরে আমরা জানবো মহাসাগরীয় জল, অর্থাৎ ওশানিক ওয়াটারটা কীভাবে ভৌম জলকে রিচার্জ করে। সমুদ্রের জল উপকূল অঞ্চলে প্রবেশশিলার মধ্য দিয়ে চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে, একে মহাসাগরের জল বলে। বৈশিষ্ট্য কি? এই জলের ভাণ্ডার খুবই সামান্য। 5 হচ্ছে ঘনীভূত জল। বলছে শুষ্ক জলের বায়ুচাপের তারতম্যের কারণে জলীয় বাষ্প শিলারন্ধ্রে প্রবেশ করে এবং উষ্ণতা কমলে তা ঘনীভূত হয়ে জলে পরিণত হয়, একে ঘনীভূত জল বলে। বৈশিষ্ট্য কি? ভূপৃষ্ঠের সামান্য নিচে এই জল দেখা যায়। 2 হচ্ছে উষ্ণ এবং শুষ্ক অঞ্চলে অনেক দিন বৃষ্টি না হলেও এরূপ ভৌম জলের সঞ্চয় হয়। 6 হচ্ছে রূপান্তরিত জল। বলছে জলের তাপীয় রূপান্তরের সময় খনিজের মধ্যে থাকা আবদ্ধ জল শিলাস্তরের মধ্যে মুক্তি লাভ করে। উচ্চ পার্বত্য অঞ্চল এবং সামুদ্রিক অগ্নুৎপাতযুক্ত অঞ্চলে এই জলের উৎপত্তি লাভ করে। তাহলে এই হচ্ছে তোমার ভৌম জলের উৎস। 6টি উৎসের কথা আমরা এখানে জানতে পারলাম। এরপর দেখো অ্যাকুইফার কাকে বলে এবং এর শ্রেণীবিভাগ করো। তাহলে অ্যাকুইফার কোন জিনিসটাকে বলছে যে ভূ অভ্যন্তরে অপ্রবিশ্য শিলাস্তরের ওপরে যে প্রবেশ্য শিলাস্তরে স্থায়ী ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে এবং যা সহজে জল আহরণ করা যায় তাকে অ্যাকুইফার বলে। বুঝতে পেরেছ? অর্থাৎ যে জায়গা থেকে আমরা ভৌমজলটাকে গ্রহণ করছি, যেখানে জল সঞ্চিত থাকছে, সেই জিনিসটাকে বলছে অ্যাকুইফার। এর তোমার অ্যাকুইফার যেটা আছে সেই অ্যাকুইফারের উৎপত্তি কি? বলছে কোনো প্রবেশ্য শিলাস্তরের নিচে যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে তবে প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে জল অনুস্রাবিত হয়ে অপ্রবেশ্য শিলাস্তরে পৌঁছালে জলের নিম্নগতি অবরুদ্ধ হয়ে সছিদ্র প্রবেশ্য স্তরে জল সঞ্চিত হয়, অ্যাকুইফারের উৎপত্তি ঘটায়। অর্থাৎ অপ্রবেশ্য শিলার উপরে কিন্তু তোমার অ্যাকুইফার সৃষ্টি হয়। এর শ্রেণীবিভাগ দেখো কতগুলো আছে। বলছে মুক্ত অ্যাকুইফার। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে এখানে কিন্তু প্রত্যেকটাই দেওয়া আছে অ্যাকুইফার। এখানে মুক্ত অ্যাকুইফার মানে দেখো জলের ভূমির অভ্যন্তরে যেখানে জল থাকছে সেখানে কিন্তু অ্যাকুইফার, অর্থাৎ প্রবেশ্য শিলাস্তরে জল সঞ্চিত থাকলে সেই জিনিসটাকে অ্যাকুইফার বলছে। এগুলোকে দেখো কটা ভাগে ভাগ করছে, মোটামুটি 6টা ভাগে ভাগ করছে। প্রথম হচ্ছে মুক্ত অ্যাকুইফার। বলছে অপ্রবেশ্য শিলাস্তরের ওপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরে ভৌম জল সঞ্চিত থাকলে তা মুক্ত অবস্থায় থাকে, একে মুক্ত বা জলতল বা আর্টেজিও বা থিয়েটিক অ্যাকুইফার বলা হয়। দেখো এইটা হচ্ছে মুক্ত অ্যাকুইফার। এই যে ছবিটা দেওয়া আছে এখানে দেখো দুদিকেই তোমার শিলাস্তর আছে, এইটা হচ্ছে অপ্রবেশ্য আর উপরে আছে তোমার প্রবেশ্য শিলাস্তর। তাহলে এইখানে যে জলটা সঞ্চিত থাকছে প্রবেশ্য শিলাস্তরের নিচে এবং অপ্রবেশ্য শিলাস্তর এবং প্রবেশ্য শিলাস্তরের মাঝে, সেটাকে বলছে মুক্ত অ্যাকুইফার। বৈশিষ্ট্য কি? এই অ্যাকুইফারের ঊর্ধ্বসীমায় ভৌম জলপিঠ বা ভৌম জলতল। 2 হচ্ছে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জলপিঠ ওঠানামা করে। এরপর দেখো কি আছে আবদ্ধ অ্যাকুইফার। বলছে অপবিশ্য শিলাস্তরের মধ্যে একটি প্রবেশ্য শিলাস্তর থাকলে এবং তার দুটি প্রান্তে উন্মুক্ত থাকলে বৃষ্টির জল ধীরে ধীরে তাতে আবদ্ধ থাকে, একে আবদ্ধ বা আর্টেজিও বা চাপগত অ্যাকুইফার বলা হয়। তাহলে এই দেখো দুদিকে আবদ্ধ আছে, এইখানে যদি বৃষ্টিপাত হয় আর এইখানে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই অ্যাকুইফারটা তোমার রিচার্জ হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ মুক্ত অ্যাকুইফার যেটা আছে সেটা রিচার্জের পরিমাণটা বেশি। বুঝতে পেরেছো? যেহেতু সে বিস্তৃত এলাকা পাচ্ছে। কিন্তু যেটা আবদ্ধ অ্যাকুইফার সেখানে কিন্তু কি বলতো, এই দুটো জায়গাতে বৃষ্টি হলে এই জায়গা থেকে সে কিন্তু রিচার্জ হবে।
হবে। তাহলে দুটি অপবিষ্ট শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর থাকলে তার একটি অংশ দুই প্রান্ত উন্মুক্ত থাকলে বৃষ্টির জল ধীরে ধীরে তাতে আবদ্ধ হয়, একে আবদ্ধ অ্যাকুইফার বলে। বৈশিষ্ট্য কি? এই স্তর জলের চাপ অত্যন্ত বেশি এবং আবদ্ধ জলবাহী স্তর চাপযুক্ত অবস্থায় জলের সীমারেখা যে তল পর্যন্ত উপরে উঠে আসে তাকে আবদ্ধ, তাকে প্রিজমেটিক তল বলা হয়। এই স্তর থেকে কূপ নলকূপের সাহায্যে সারা বছর জল পাওয়া যায়। তাহলে ওই যে একটা তোমার এখানে কিন্তু সারা বছরই জল পাবে, অর্থাৎ উপরে যেটা মুক্ত অ্যাকুইফার আছে এখানে কি বলতো, এটা সিজন বেসে চেঞ্জ হয়, অর্থাৎ যখন আর্দ্র তখন জল পাবে, যখন শুষ্ক তখন জল পাবে না। কিন্তু আবদ্ধ অ্যাকুইফার যেটা আছে এখানে কিন্তু সারা বছর সবসময় জল কিন্তু পাওয়া যাবে। এরপর দেখো স্থানীয় অ্যাকুইফার কোনটাকে বলছে। স্থানীয় অ্যাকুইফার হচ্ছে ভৌম জলতলের উপর অসম্পৃক্ত স্তরের মধ্যে চামচ বা লেন্সের আকারে অপ্রবেশ্য শিলা থাকলে তার উপরিভাগে প্রবেশ্য শিলাস্তর কিছুটা জল ধারণ করতে সক্ষম হয়, একে স্থানীয় বা উচ্চচাপ বা অ্যাকুইফার বলা হয়। এর বৈশিষ্ট্য কি? এই স্তর থেকে সামান্য পরিমাণ জল সংগ্রহ করা যায়। এরপর দেখো সচিদ্র বা আবদ্ধ অ্যাকুইফার। এই অ্যাকুইফারের উপরে অ্যাকুইটার্ড এবং নিচে অ্যাকুইক্লুড থাকায় ধীরে ধীরে জল চুঁয়ে সঞ্চিত হয়, তাকে তোমার ওই সচিদ্র অ্যাকুইফার বলা হয়। সম্পূর্ণ আবদ্ধ অ্যাকুইফার বলছে যে অ্যাকুইফার একদিকে অ্যাকুইটার্ড এবং বাকি তিন দিকে অ্যাকুইফিউজ এবং অ্যাকুইক্লুড থাকায় অতি ধীরে জল সঞ্চিত হয়, তাকে আবদ্ধ অ্যাকুইফার বলা হয়। আমি এই অ্যাকুইটার্ড অ্যাকুইক্লুড এগুলো সম্পর্কে আলোচনা করছি, তো তোমরা এখন মোটামুটি জেনে রাখো, তারপরে বলছি। আদর্শ অ্যাকুইফার কোনটাকে বলছে? বলছে যে অ্যাকুইফারের মধ্যে সর্বত্র ভৌম জলের প্রবাহ এবং সঞ্চয় সমধর্মী তাদের আদর্শ অ্যাকুইফার বলে। বাস্তবে এদের অস্তিত্ব দেখা যায় না। তাহলে এইগুলোর মধ্যে আমরা যেটা জানলাম এই তিনটেই হচ্ছে প্রধান, অর্থাৎ মুক্ত অ্যাকুইফার, আবদ্ধ অ্যাকুইফার এবং স্থানীয় অ্যাকুইফার। এই তিনটে তোমরা যদি ভালো করে করো তাহলেই কিন্তু হবে। তাহলে এই হচ্ছে তোমার অ্যাকুইফারের শ্রেণীভাগ। এরপর দেখো আমরা যেগুলো জানবো, বলছে আর্টেজীয় জল কোনটাকে বলছে। তাহলে আর্টেজীয় জল, আমাদের যে আর্টেজীয় কূপের কথা জেনেছি, সেই আর্টেজীয় কূপ থেকে যে জল তোমার বেরিয়ে আসে সেটাকে বলছে তোমার আর্টেজীয় জল। তাহলে আর্টেজীয় জল দেখো বলছে যে শিলাস্তরের মধ্যে প্রবল চাপে থাকা যে জল পাম্পের সাহায্য ছাড়াই কূপ বা নলকূপ দিয়ে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে আর্টেজীয় জল বলা হয়। এগুলো কিন্তু পৃথিবী পৃষ্ঠে খুব অল্প জায়গাতে দেখতে পাওয়া যায়, যেখানে জল নিজে নিজেই বাইরে বেরিয়ে আসে, বুঝতে পেরেছো? যেমন তোমার বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণ আছে ওটা কিন্তু আর্টেজীয় প্রকৃতির, সেখানে কিন্তু নিজে নিজেই জল বেরোয়, ওখানে কিন্তু কোনো তোমার পাম্পের দরকার হয় না বা নলকূপের প্রয়োজন হয় না। উৎপত্তি কি? বলছে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে একটি প্রবেশ্য শিলাস্তর অধোভঙ্গের আকারে অবস্থান করলে ওই প্রবেশ্য শিলাস্তরের বৃষ্টির জল প্রবেশের ফলে আবদ্ধ হয়ে পড়ে এবং এই জল কোনো দিকে চুঁয়ে যেতে না পেরে প্রচণ্ড চাপে আর্টেজীয় জলে পরিণত হয়। ঠিক আছে? তাহলে এইটা তোমার ছবি তো আমি তোমাদের এই দেখো এখানে তোমার ছবিটা দেওয়া আছে আর্টেজীয় জল, এই যে এইরকম জায়গাতে ভৌম জলস্তর এবং এইখান থেকে তোমার জলটা তোমার নিজে নিজে বেরিয়ে আসবে, তখন সেটাকে বলছে আর্টেজীয় জল। এরপর দেখো কি আছে, বলছে ভ্যাদোস জল। তাহলে ভ্যাদোস জল কোনটাকে বলছে? ভ্যাদোস স্তর। আমি তোমাদের সঙ্গে কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে সম্পৃক্ত স্তরে জল থাকছে, যে মূলত সম্পৃক্ত স্তরের ঊর্ধ্বে ভূপৃষ্ঠের অগভীর অংশে যে অসম্পৃক্ত স্তর অবস্থান করে তার মধ্যে অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, সেই জলকে ভ্যাদোস স্তর বলা হয়। তাহলে ভ্যাদোস স্তর হচ্ছে অগভীর স্তর, অর্থাৎ এই দেখো এখানে এই উপরের অংশটা হচ্ছে ভ্যাদোস স্তর, যেটা নলের মতো কাজ করছে, বুঝতে পারছো? ঊর্ধ্ব এবং অধ, উপরের স্তর নিচের স্তরের মাঝে যে অংশটা আছে যেখানে শুধুমাত্র জল প্রবাহিত হয়, সঞ্চিতও হয় না, আবার তোমার জমাও থাকে না এবং বেরিয়েও যায় না, শুধুমাত্র সে নলের মতো কাজ করছে, সেই স্তরটিকে বলছে তোমার ভ্যাদোস স্তর। বৈশিষ্ট্য কি? এই জল যখন সম্পৃক্ত স্তরে জলতলকে স্পর্শ করে তখন তা ভৌমজলে পরিণত হয়। এই জল সর্বদা নিম্নগামী হয়। এটা কিন্তু সবসময় নিচের দিকে আছে। এরপর দেখো কাস্ট জল কোনটাকে বলছে। কাস্ট মানে কি? কাস্ট মানে চুনাপাথরে গঠিত অঞ্চলের কাস্ট বলে। তাহলে সেই অঞ্চলে যে জল দেখতে পাওয়া যায় সেটাকে বলছে কাস্ট জল। চুনাপাথর ডলোমাইট গঠিত কাস্ট অঞ্চলে দ্রবণ কার্য সম্পন্নকারী কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলকে কাস্ট জল বলা হয়। বৈশিষ্ট্য কি? এই জলের প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত। বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ এবং জলনির্গম প্রণালী সমন্বিত কাস্ট অঞ্চল গঠনের প্রধান মাধ্যম হলো কাস্ট জল। অবস্থান হচ্ছে পৃথিবীর প্রধান কাস্ট অঞ্চলগুলি যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলে, ভারতের অন্ধ্রপ্রদেশ, বিহার, মেঘালয় প্রভৃতি রাজ্যে দেখতে পাওয়া যায়। এবার দেখো ফিসার জল কোনটাকে বলে। এটা দেখো বলছে যে ভূঅভ্যন্তরের শিলাস্তরের বিভিন্ন ফাটলের মধ্যে যে জলের অবস্থান করছে তাকে ফিসার জল বলা হয়। পৃথিবীতে এই জলের পরিমাণ অতি সামান্য। এই জলের প্রধান উৎস বৃষ্টিপাত এবং উৎস জল, এবং এই জল স্বাদু এবং লবণাক্ত উভয়ই হতে পারে। এরপর দেখো পৃষ্ঠদেশীয় জল বা সারফেস ওয়াটার। বলছে পৃথিবীর স্থলমণ্ডলের পৃষ্ঠতলে সঞ্চিত বা প্রবাহমান জলকে পৃষ্ঠদেশীয় জল বলা হয়। শ্রেণীভাগ, অবস্থান এবং রূপ ভেদে এই জলকে প্রথমে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রবাহমান জল, অর্থাৎ যেটা তোমার প্রবাহিত হয়ে যাচ্ছে।
হচ্ছে আবদ্ধ জল, মানে যেটা তোমার পুকুর হ্রদ নদীতে তোমার পুকুর হ্রদে তোমার আবদ্ধ থাকছে। তারপরে কঠিন রূপে জল অর্থাৎ বরফ রূপে পর্বত শিখরে যেগুলো থাকছে। আর উন্মুক্ত জলাশয়ের জল বলছে কিছু হ্রদ উপহ্রদ জলাশয় আছে যেগুলি উন্মুক্ত হওয়ায় নদী বা সমুদ্র থেকে জলের আসা যাওয়া ঘটে, এগুলোকে বলছে তোমার উন্মুক্ত জল। এবার জীবাশ্ম জল বলতে কি বলছে, ওই জীবাশ্মের মধ্যে যে জলটা থাকে পাললিক শিলাস্তরের গঠনের সময় পরিরাশির মধ্যে সঞ্চিত জীবের দেহাবশেষ জীবাশ্মে পরিণত হওয়ার সময় তাদের মধ্যে যে জল দেখতে পাওয়া যায় তাকে জীবাশ্ম জল বলা হয়। এর প্লুটোনিক জলটা কি দেখো, বলছে প্লুটোনিক জল বলছে ভূ অভ্যন্তরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হয় এবং খনিজ মিশ্রিত এই উষ্ণ জল ভূপৃষ্ঠে বেরিয়ে এসে পরে ভৌম জল রূপে সঞ্চিত হয়। এই জল যখন ভূগর্ভে অনেক গভীরে সঞ্চিত হয় তখন তাকে প্লুটোনিক জল বলা হয়। অবস্থান কি ফিউমারোল, গিজার, উষ্ণপ্রসরণ প্রভৃতি জায়গাতে এটা দেখতে পাওয়া যায়। এবার প্রস্রবণের জল বা স্প্রিং ওয়াটার বা ঝর্ণার জল কোনটাকে বলছে, বলছে ভূ অভ্যন্তরস্থ জল বা ভৌম জল যখন ভূপৃষ্ঠ দিয়ে চুইয়ে বেরিয়ে বাইরে আসে বা ক্ষরণ ঘটে তখন তাকে প্রস্রবণের জল বলা হয়। উৎস হচ্ছে বৃষ্টির জল বা আবহিক জল। উদাহরণ কি রাজগীর, মণিকরণ, বক্রেশ্বর প্রভৃতি প্রস্রবণের জন্য বিখ্যাত। এরপর দেখো এটা হয়ে গেল তাহলে প্লুটোনিক জল, ভৌম জল, জলতল সবই জানতে পারলাম। এবার দেখো আমাদের কতগুলো জিনিস ওই যে অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড যেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথমেই যেটা আমরা জানবো অ্যাকুইটার্ড সম্পর্কে। তাহলে অ্যাকুইফার সম্পর্কে আমরা জেনেছি। এবার অ্যাকুইটার্ড কোনটাকে বলছে, বলছে যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন প্রকৃতিগতভাবে অপ্রবেশ্য হলেও খুব কম পরিমাণে জল সঞ্চয় বা পরিবহনে বা ক্ষরণে সক্ষম তাদের অ্যাকুইটার্ড বলা হয়। অর্থাৎ সব থেকে বেশি তোমার সক্ষম হচ্ছে অ্যাকুইফার, তার থেকে যেটা কম ক্ষমতা সম্পন্ন জল সঞ্চয় করতে পারে সেটাকে বলছে অ্যাকুইটার্ড। বৈশিষ্ট্য কি, এটি ধীরগতি জলস্তর। 2 হচ্ছে এই স্তরের উপর স্থায়ী সম্পৃক্ত ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে। 3 হচ্ছে প্রকৃতিগতভাবে অ্যাকুইটার্ড স্তরটি জল পরিবহন ও সঞ্চয় করে খুব কম। 4 হচ্ছে বিশেষ ভূতাত্ত্বিক গঠন সমৃদ্ধ এই স্তরটিকে কাদার সঙ্গে বালি অবস্থান করে। এই স্তরটি ভৌমজলের নিম্নগমনে তোমার বন্ধ করে দেয়। উদাহরণ হচ্ছে বেলে, কাদা, মাটি। এবার অ্যাকুইক্লুড কোনটাকে বলছে, বলছে ভূ অভ্যন্তরে সচ্ছিদ্র শিলাস্তর জল ধারণ করতে পারে কিন্তু জল সরবরাহ করতে কিন্তু পারে না, তাই তাকে কিন্তু অ্যাকুইক্লুড বলা হয়। তাহলে সচ্ছিদ্র শিলাস্তরটিকে বলছে তোমার অ্যাকুইক্লুড। বৈশিষ্ট্য কি, এই স্তরের জল ধারণ ক্ষমতা অতি অল্প। 2 হচ্ছে স্তরটি জল শোষণ করার ক্ষমতা থাকলেও প্রবেশতা খুব কম। 3 হচ্ছে এই স্তরটি অ্যাকুইফারকে ঘিরে বা ওপরে ও নিচে অবস্থান করে। এই স্তর থেকে কূপ এবং নলকূপের আগমন ঘটে না। এবার অ্যাকুইফিউজটা কি দেখো, বলছে যে শিলাস্তর বা ভূতাত্ত্বিক গঠন কোনোভাবেই জল সঞ্চয় ও সরবরাহে সক্ষম নয় তাকে অ্যাকুইফিউজ বলা হয়। অর্থাৎ এটা কিন্তু কোনো কিছুই করতে পারে না। বৈশিষ্ট্য কি, এটি একটি জল বিচ্ছিন্নকারী স্তর। এই স্তরের সছিদ্রতা ও প্রবেশতা নেই বললেই চলে। 3 কি, আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা এই স্তর গঠিত। উদাহরণ হচ্ছে এই স্তর মূলত গ্রানাইট, রয়োলাইট, বেসল্ট, মার্বেল প্রভৃতি শিলা দ্বারা গঠিত। তাহলে এই হচ্ছে তোমার অ্যাকুইক্লুড পর্যন্ত। এরপর আমাদেরকে দেখো কয়েকটা পার্থক্য জানতে হবে অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুড এবং সম্পৃক্ত স্তর এবং ভ্যাদস স্তরের মধ্যে পার্থক্য। তাহলে প্রথম যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে তোমার অ্যাকুইফার এবং অ্যাকুইক্লুড দুটোর মধ্যে পার্থক্য কি। আমরা দুটো স্তর সম্পর্কেই জানলাম যে অ্যাকুইফার কোনটাকে বলছে, অ্যাকুইক্লুড কোনটাকে বলছে। এবার দুটোর পার্থক্য কি দেখো, বলছে অ্যাকুইফার কোনটাকে বলছে, বলছে দুটি অপ্রবেশ্য শিলার মাঝে বা অপ্রবেশ্য শিলার উপরে অ্যাকুইফার অবস্থান করছে। অন্যদিকে অ্যাকুইক্লুডটা কি, এটি সাধারণত অ্যাকুইফারকে ঘিরে থাকে। এটা সর্বদাই প্রবেশ্য, এটা কিন্তু প্রবেশ্য নয়। তারপর অ্যাকুইফারটা কি, এই জলবাহী স্তরটি হলো প্রকৃতি ভৌম জলের ভাণ্ডার, আর এই স্তরে কিন্তু অতি অল্প মাত্রায় জল সঞ্চিত হয়। নেক্সট হচ্ছে অ্যাকুইফারে জলের একটি নির্দিষ্ট প্রবাহ থাকে আর এই স্তরে কিন্তু চলাচল করতে পারে না, তাই এটি জলরোধক স্তর। এবার দেখো শিলাস্তরের 2 প্রান্ত ভূপৃষ্ঠ উন্মুক্ত থাকায় জল প্রবেশ করে বলে জলের চাপ বৃদ্ধি পায়। এই স্তর পর্যন্ত কূপ নলকূপ খনন করলে জল আপনিই উঠে আসে, যা পানীয়, সেচ প্রভৃতি কাজে অতিমাত্রায় ব্যবহার উপযোগী। এটা হচ্ছে তোমার ওই যেটাকে বলছে তোমার আর্টেজিও কূপ। আর অ্যাকুইক্লুড কোনটাকে বলছে, বলছে প্রবেশতা না থাকায় ভৌম জল প্রবাহ থাকে না, শিলার মধ্যে ফাঁকগুলি জলপূর্ণ হয়ে পড়লেই অপ্রবেশ্য স্তরের ন্যায় আচরণ করে। এই জলের প্রাপ্যতা না থাকায় ব্যবহারিক গুরুত্ব নেই। অ্যাকুইফার সাধারণত বেলে পাথর, চুনা পাথর দ্বারা গঠিত হয়। অন্যদিকে অ্যাকুইক্লুডটা তোমার কাদা পাথর, গ্রানাইট প্রভৃতি দ্বারা গঠিত হয়। এরপর দেখো তোমার সম্পৃক্ত স্তর এবং ভ্যাদস স্তরের মধ্যে পার্থক্য, বা ক্রিয়েটিক বা সম্পৃক্ত স্তর এবং ভ্যাদস বা অসম্পৃক্ত স্তরের মধ্যে পার্থক্য। তাহলে দেখো সম্পৃক্ত হচ্ছে ভূ অভ্যন্তরের শিলা ও মৃত্তিকার
যে অংশ জলের দ্বারা সম্পৃক্ত হয় তাকে সম্পৃক্ত স্তর বলে। অন্যদিকে ভেদস স্তর কোনটাকে বলছে, যে ভূপৃষ্ঠের নিচে যে অগভীর অংশে জল দ্বারা কখনো সম্পৃক্ত হয় না তাকে অসম্পৃক্ত স্তর বা ভেদস স্তর বলা হয়। ভৌম জল থেকে অপবিশ্ব শিলা পর্যন্ত বিস্তৃত, আর এটা ভূপৃষ্ঠ থেকে নিচের ভৌম জলতল পর্যন্ত বিস্তৃত। এটা সুগভীর, এটা অগভীর। এই স্তরের ছিদ্রগুলি কেবল জল দ্বারা পূর্ণ থাকে। অন্যদিকে ভেদস স্তরে কি হয়, এটি বাতাস দ্বারা পূর্ণ থাকে। হ্যাঁ, তারপর সম্পৃক্ত স্তরে স্থায়ী জলভাণ্ডার গড়ে ওঠে, কিন্তু ভেদস স্তরে জল ধারণ ক্ষমতা নেই, এটা শুধুমাত্র নলের মতো কাজ করে, বুঝতে পেরেছো? তারপর তো স্থায়ীভাবে ভৌম জল থাকে বলে এই স্তর সর্বদা সম্পৃক্ত থাকে। অন্যদিকে অস্থায়ীভাবে ভৌম জল থাকে, তাই স্তর কখনোই সম্পৃক্ত হয় না। সম্পৃক্ত স্তর বলে এই স্তরে সারা বছর পর্যাপ্ত পরিমাণে জল থাকে। অন্যদিকে ভেদস স্তর অসম্পৃক্ত বলে এখানে কিন্তু জল থাকে না। তারপর দেখো সম্পৃক্ত স্তরে শিলা এবং মাটির ছিদ্রগুলি সবসময় জলপূর্ণ থাকে। অন্যদিকে শিলা এবং মাটির ছিদ্রগুলি বায়ুপূর্ণ থাকে। তারপর দেখো সম্পৃক্ত স্তরে তোমার জল কৌশিক প্রক্রিয়ায় অসম্পৃক্ত স্তরে পৌঁছায়। এছাড়া এই স্তরে জলের মূলত আনুভূমিক চলন ঘটে। অন্যদিকে ভেদস স্তরে বলছে এই অংশ দিয়ে জল অভিকর্ষে নিম্নমুখী হয়ে সম্পৃক্ত স্তরে পৌঁছায়, একে ভেদস জল বলা হয়। সম্পৃক্ত স্তরে দুটি উপস্তর, যেটা স্থায়ী এবং সাময়িক সম্পৃক্ত স্তর। অন্যদিকে অসম্পৃক্ত স্তরে কি 3টি স্তর, যথা আর্দ্র মৃত্তিকা, মধ্যবর্তী এবং কৌশিক স্তর। এরপর দেখো সম্পৃক্ত স্তর থেকে মানুষ সাধারণত কূপ নলকূপের সাহায্যে জল আহরণ করে এবং ক্রিয়েটিক স্তর বলা হয়। অন্যদিকে উদ্ভিদ মূল দ্বারা প্রধানত এই স্তরে জল শোষণ করে, অর্থাৎ মানুষ সরাসরি কিন্তু ভেদস স্তরকে ব্যবহার করতে পারে না। তাহলে দেখো এটাই ছিল মোটামুটি জলপ্রবাহ সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, কি কি প্রশ্ন আসতে পারে, এবং যতটা সম্ভব আমি পারলাম তোমাদের বোঝালাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।